একে তো হচ্ছে আমার পেশেন্ট কথা বলতে পারে না। এই যে গরম চলতেছে, গরমে আমাদের ১০টা পেশেন্ট যদি আসে, ৬টা পেশেন্টের মতো পাচ্ছি যে হিট স্ট্রোকের পেশেন্ট। এ সম্পর্কে আমাদের দেশের পার্সপেক্টে প্রপার ডাটা আমাদের কাছে নেই। নতুন যারা পেট ওনার হয় তারা মনে করে যে মানুষের মেডিসিন আর বিড়ালের মেডিসিন বা হচ্ছে পেটের মেডিসিন সব সেম। এই জন্য জ্বর আসলেই প্যারাসিটামল খাওয়া যায়। আদতে প্যারাসিটামল টক্সিসিটিটা গ্রো করে যায়। এই জন্য আমাদের ২০ এপ্রিল ভ্যাকসিনেশন অ্যাওয়ারনেস ডে পালন করা হয়। হিট স্ট্রোকে পশুর মৃত্যুর হার, আমি যে ওনারের কাছ থেকে ইনফরমেশনটা নেব, আমাদের ম্যাক্সিমাম পেট ওনার ইনফরমেশন ঠিক মতো ডেলিভার করতে পারে না। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছেন ডক্টর রিত কুমার, ভেটেরিনারি সার্জন, ভেটেরিনারি টিচিং হসপিটাল, শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট ভেট অ্যান্ড পেট কেয়ার। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম যেটা আপনার কিছু জানতে চাই, আপনি কেন ভেটেরিনারি পেশা বেছে নিয়েছেন? দেখেন, আমাদের আমাদের ভেটেরিনারি প্রফেশনে আসার আমি প্রথমত হচ্ছে আমাদের যে সব স্টুডেন্টদের একটা মোটিভ থাকে। সাদা পোশাকের একটা নেশা থাকে। তো সাদা পোশাকের নেশায় মেডিকেলে যখন দিলাম, মেডিকেলে না হওয়ার পর যখন একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম, তখন যেহেতু আমার বাবা কৃষক, কৃষক ফ্যামিলি থেকে আসা। তো আমাদের খামার আছে। তো বাবার বাবার মাধ্যমে অনুপ্রাণিত হই যে ভেটেরিনারি সেক্টরে যাও। এটাতে হিউজ অপরচুনিটি আছে। আর তোমার যে সাদা পোশাকের যে নেশা, সেটাও তোমার পূরণ হবে এবং মানুষের সেবা করে তুমি যতটা না মজা পাইতা, তার চাইতে এই অবলা জীবদের সেবা করে বেশি মজা পাবা। ওখান থেকে মেইনলি ১ম এ যখন ভেটেরিনারি সেক্টরে আসা হয়, এখানে আসার পর থেকে শুরু হলো এই সেক্টরকে ভালোবাসা এ করা। যদিও বাসায় গরু, ছাগল এবং বিড়াল আগে থেকেই ছিল। তো ওদের সঙ্গে তো একটা বন্ডিং আগে থেকে ছিল। তো এই সেক্টরে আসে আস্তে, আস্তে মজা পাওয়া এবং বাস্তব অভিজ্ঞতা থেকে এক্সপেরিয়েন্স করে একটা জীবন বাঁচায় যে সেলফ স্যাটিসফ্যাকশন টা, এখান থেকে এই পেশার প্রতি প্যাশনেট হয়ে যাই। পশু চিকিৎসার ক্ষেত্রে আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে একে তো আমার পেশেন্ট কথা বলতে পারে না। তার কি সমস্যা হচ্ছে সেটা সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যে সেটাকে আমাকে অবজারভেশন করে জানতে হবে। ২ হচ্ছে আমি যে ওনারের কাছ থেকে ইনফরমেশনটা নিব, আমাদের মেক্সিমাম পেড ওনার ইনফরমেশন ঠিকমতো ডেলিভার করতে পারে না। হয়তোবা তারা ইনফরমেশনটাকে ভালো করে গ্যাদার করতে পারে না। দ্বিতীয়ত হয়তোবা বুঝতে বুঝতে পারে না তারা যে আদতে কি সমস্যা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের সবচাইতে বেশি চ্যালেঞ্জ হয়ে যায় ১ম এ আমরা কোন জায়গা থেকে শুরু করব। এই যে ডায়াগনোসিস শুরু করব, এই ক্ষেত্রে আমাদের অনেকটা সময় নিতে হয়। আ পেশেন্ট ওনারের সাথে কথা বলতে হয়। ১ম এ পেশেন্ট ওনারের সাইকোলজির সাথে নিজেকে ম্যাচ করাতে হয়। ম্যাচ করে তাদের কাছ থেকে ইনফরমেশন বের করতে হয়। আপনি কোন ধরনের প্রাণী চিকিৎসা বেশি করেন? আমি মেক্সিমাম পেট অ্যানিমেলের আ ট্রিটমেন্ট করে থাকি। জেনারেলি ক্যাট অ্যান্ড ডগ। যেহেতু আমাদের দেশ মুসলিম কান্ট্রি, আমাদের দেশে ক্যাট পপুলেশনটা অনেক বেশি। পশুরা তো কথা বলতে পারে না। আপনি সাধারণত কিভাবে তাদের রোগ নির্ণয় করে থাকেন? আচ্ছা, এখন আমাদের যখন পেট ব্যথা হয় তখন আমরা আমরা কি করি? আমরা কি করি? খাওয়াটাকে স্টপ করে দেই। তো বিড়ালের ক্ষেত্রেও বিড়ালের যদি পেটে ক্রাম্পিং হয় বা ব্যথা হয়, সেক্ষেত্রে বিড়ালও খাওয়া করে দিবে না। ২ দেখেন, যদি সেটা একটা ইন্টারনাল হয় সেহেতু পেটের আমরা যদি সাইডে কোনো ব্যথা-ট্যাথা পাই, আঘাতজনিত হয়, সেটার ক্ষেত্রে আমরা যখন টাচ করব, পেইন এর সেনসেশন এর কারণে সে চিল্লাবে। এভাবে আমরা করতে হয়। মাথায় ব্যথা যদি পায়, মাথায় তো ব্যথা জেনারেলি বিড়ালের ক্ষেত্রে আঘাতজনিত হয়। তো আমাদেরকে এই হিস্ট্রিটা কালেকশন করতে হয় এবং আ সেখানে টাচ করে পালপেশন করে আমাদের একটু এটা নির্ণয় করতে হয় যে আদতে তার পেইন আছে কিনা। আর জেনারেলি মাথায় যখন আ আ মাথা পেইন করবে বা করবে, এগুলার প্রত্যেকটা আলাদা, আলাদা সিম্পটম আছে যে কি ধরনের করবে, বিহেভিয়ার করবে। তো এই বিহেভিয়ার গুলো আমরা দেখে অবজারভেশন করে ওই মুহূর্তের মধ্যে এই জিনিসগুলো আমরা ডায়াগনোস। আপনার কি মনে হয় না এর থেকে মানুষের চিকিৎসা সহজ ছিল? কারণ মানুষ নিজের সমস্যার কথা বলতে পারে। 100%, 100% মানুষের ট্রিটমেন্ট আ ট্রিটমেন্টের ক্ষেত্রে ইনফরমেশন যখন আমরা সহজে পেয়ে যাই, তখন আমাদের ডায়াগনোসিসটা তুলনামূলক সহজ হয়ে যায়। গ্রামে ও শহরে পশু চিকিৎসায় কি পার্থক্য আছে?
গ্রামে এবং শহরে পশুদের চিকিৎসার ক্ষেত্রে আপনি দেখেন, আপনি শহরের মধ্যে আপনি দ্রুত সময়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতেছেন এবং ডাক্তার এভেইলেবল পাচ্ছেন। প্রায় 24 আওয়ার্স আপনি এভেইলেবল ডাক্তার পাচ্ছেন। কিন্তু গ্রামের ক্ষেত্রে ইটস নট পসিবল। গ্রামের ভেটেরিনারি সেক্টরটা অনেক বেশি উইক। যেহেতু আমাদের উপজেলা শহরগুলোতে মাত্র ২ জন ভেটেরিনারিয়ান থাকে, কোনো শহর উপজেলা শহরগুলোতে ১ জন থাকে। সেই ক্ষেত্রে আমাদের ডাক্তারদের পক্ষে সম্পূর্ণ কাভার করা সম্ভব হয়। সেক্ষেত্রে যে আমাদের পিসি পল্লী চিকিৎসক ইনারা সেবা প্রদান করে থাকে। এজন্য আমাদেরকে উপজেলা পর্যায়েও ভেটেরিনারিয়ান নিয়োগ দেওয়াটা এখন জরুরি হয়ে গেছে। হিট স্ট্রোক বা গরমে পশুদের মৃত্যুর হার কতটা? হিট স্ট্রোকে পশুর মৃত্যুর হার এ সম্পর্কে আমাদের দেশের পার্সপেক্টে প্রপার ডাটা আমাদের কাছে নেই। কেন নেই? কারণ আমাদের দেশের ভেটেরিনারি সেক্টরে যে পরিমাণ ইনভেস্টমেন্ট করা দরকার গভর্নমেন্টের, সে পরিমাণ ইনভেস্টমেন্ট নাই। সেটা ট্রিটমেন্ট ক্ষেত্রেই হোক আর ডাটা কালেকশনের ক্ষেত্রেই হোক, নাই। আর মেক্সিমাম ক্ষেত্রে যদি গরু, ছাগল হিট স্ট্রোকে মারা যায়, সেই ইনফরমেশনটা উপজেলা ভেটেরিনারি অফিসার বা উপজেলা ইওলো পর্যন্ত পৌঁছায় না। লাইভ স্টক অফিসার পর্যন্ত পৌঁছায় না। আর দ্বিতীয়ত গরু ছাগল একটু অসুস্থ হয়ে গেলে, বেশি অসুস্থ হয়ে গেলে আমাদের দেশে জবাই করে ফেলার একটা টেন্ডেন্সি আছে। যদিও পেট সেক্টরে এই জিনিসটা কম হয়। পেট সেক্টরে জবাইয়ের তো প্রশ্ন আসে না। তো এই ক্ষেত্রে আমরা কিছুটা ইনফরমেশন এখন কালেক্ট করতে পারতেছি। আমরা এই যে গরম চলতেছে, গরমে আমাদের ১০ টা পেশেন্ট যদি আসে, আমরা ৬ টা পেশেন্টের মতো পাচ্ছি যে হিট স্ট্রোকের পেশেন্ট। এবং ৬ টা পেশেন্টের মধ্যে আ ১ টা বা ২ টার অবস্থা সিভিয়ার খারাপ হয়ে যাচ্ছে, যারা একটু নজরআন্দাজ করতেছে না, তাদের জন্য অবস্থাগুলো খারাপ হচ্ছে। এর মধ্যে থেকে ১০০ তে হয়তোবা না, ১০০ র মধ্যে আমাদের 10% মারা যাওয়ার চান্স হচ্ছে। কিন্তু এটা পোল্ট্রির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, পোল্ট্রির ক্ষেত্রে কিন্তু এটা হ্যাভক। হিট স্ট্রেস হয়ে গেলে অনেক বেশি মারা যায়। ভ্যাকসিন বা পশু প্রতিষেধক হিসেবে সাধারণ মানুষ কি সচেতন? সত্যি কথা বলতে কি, আ আমাদের পেট প্যারেন্টসরা এখন আগের চাইতে, আজ থেকে ৫ বছর আগে যেরকম ছিল, তার চাইতে কিছুটা সচেতন হয়েছে। এজন্য আমরা যে কোর ডিজিজ গুলো বলছেন, আপনি ফ্লু বলতেছেন, জেনারিক এটা ক্যাসি ভাইরাস ইনফেকশন, ঠিক আছে? বা ফিল্যান্টেল লিউকোপেনিয়া, যে কোর ডিজিজ গুলো বিড়ালের, রাইনোট্যাকাইটিস, ক্যালসিমিয়া। তো এগুলোতে প্রচুর পরিমাণে মারা যাইতো আগে। এখন কিছুটা পরিমাণ কমে গেছে, যে এই কোর ডিজিজ গুলোতে মারা কম যাচ্ছে। কারণ আমাদের পেট ওনাররা ভ্যাকসিনেশন করতেছে। কিন্তু এটার আমাদের ম্যাসিভ প্রচারণা চালানো উচিত, যে রেগুলার ভ্যাকসিনেশনের দরকার। এইজন্য আমাদের ২০ এপ্রিল ভ্যাকসিনেশন অ্যাওয়ারনেস ডে হিসেবে পালন করা হচ্ছে। এটা ডিএলএস আমাদের ভেটেরিনারি কাউন্সিলের মাধ্যমে এটা আয়োজন করা হয়। পোষা প্রাণীর যত্নে সাধারণ মানুষের কি কি ভুল হয়? স্বাভাবিকভাবে কি ভুল করে থাকে? দেখেন, আমার এই প্র্যাকটিসে যে সময়টা, এই সময়ে আমি যতটুকু দেখলাম, সবচাইতে বেশি ভুল হয় প্যারাসিটামল টক্সিসিটি। কেন? এই কথা কেন বলতেছি? কারণ নতুন যারা পেট ওনার হয়, তারা মনে করে যে মানুষের মেডিসিন আর বিড়ালের মেডিসিন বা পেটের মেডিসিন সব সেম। এইজন্য জ্বর আসলেই প্যারাসিটামল খাওয়া যায়। আদতে প্যারাসিটামল টক্সিসিটিটা গ্রো করে যায়। প্যারাসিটামল খাওয়ালে কি বিড়াল মারা যায়? প্যারাসিটামল খাওয়ালে যে সব বিড়াল মারা যাবে এমন না। এটা যদি আমরা প্রপারলি ট্রিটমেন্ট নিতে পারি দ্রুত সময়ের মধ্যে, তাহলে বিড়ালটা বেঁচে যায়। আর যদি আমরা প্রপারলি তাকে ট্রিটমেন্ট করাতে না পারি এবং সময়টা অনেক বেশি চলে যায়, তাহলে লিভার এবং কিডনি ড্যামেজ হয়ে বিড়াল মারা যাবে। আর মিথিওগ্লোবিলিন ফর্মেশন করার কারণে অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারবে না ব্লাড। এই কারণে অক্সিজেনের অভাবে বিড়াল মারা যাবে। প্রাণী নির্যাতন বন্ধে ভেটেরিনারিয়ানদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? ভেটেরিনারিয়ানরা এখানে সবচেয়ে ক্রুশিয়াল রোল প্লে
কেন করতে পারে? কারণ ভেটেরিনারিয়ানরা জানে যে ভেটেরিনারি ল সম্পর্কে। অ্যানিমেল ক্রুয়ালিটি ল আছে আমাদের। এই অ্যানিমেল ক্রুয়ালিটি লটার আমরা হচ্ছে প্রচারণা আমরা করতেছি। তো এটা যখন আমরা ফলাওভাবে প্রচারণা করব এবং মানুষকে সচেতন করতে পারবো এবং নিজেরাকে যখন দেখব, তখন আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এটা করতে পারি। যদিও এটা শুধুমাত্র গভর্নমেন্ট অফিসাররা মোবাইল কোর্ট পরিচালনা করতে পারে। এই জিনিসটাতে আরো ফ্লেক্সিবিলিটি গভর্নমেন্টের হওয়া উচিত যে কোনো ভেটেরিনারিয়ান মোবাইল কোর্ট পরিচালনা করতে পারে অ্যানিমেল ক্রুয়েলিটির বিরুদ্ধে। তাহলে এই জিনিসটা আরো বেশি ভালো হবে। শিক্ষার্থীদের কেন এই পেশায় আসা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, এই প্রফেশনে আসার জন্য দেখেন, প্রফেশনে আসার জন্য মানুষের ২টা জিনিস প্রয়োজন পড়ে। ১ অর্থনৈতিক স্টেবিলিটি, ২ হচ্ছে মেন্টাল প্লেজার। তো এখানে আসলে আপনার দুটাই ফুলফিল হবে। ভেটেরিনারি সেক্টরটা হিউজ। এই সেক্টরে কাজ করার হিউজ অপরচুনিটিস রয়েছে। আপনি চাইলে রিসার্চার হতে পারেন, আপনি চাইলে প্র্যাকটিশনার হতে পারেন, আপনি চাইলে ডায়াগনস্টিক স্পেশালিস্ট হতে পারেন, প্যাথোলজিস্ট হতে পারেন। এখানে আপনার অপরচুনিটিস রয়েছে। আপনি দেশে প্র্যাকটিস করতে পারতেছেন, প্রাইভেট প্র্যাকটিস করতে পারছেন, গভর্নমেন্ট জব করতে পারতেছেন। আপনি বাইরের দেশগুলোতে যাচ্ছেন হায়ার এডুকেশনের জন্য। হায়ার এডুকেশনে ভেটেরিনারি সেক্টরে হিউজ অপরচুনিটিস এবং আপনি এগুলো আমাদের দেশে আমরা কল্পনাও করতে পারি না যে ভেটেরিনারিয়ানদের ভ্যালু এত বেশি বাইরের কান্ট্রিগুলোতে, ফার্স্ট ক্লাস কান্ট্রিগুলোতে। অনেকে বাসায় প্রাণী পুষলেও তার ঠিকঠাক মতো চিকিৎসা করেন না, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আচ্ছা, দেখেন, তাদের উদ্দেশ্যে বলার জন্য প্রথমে বলতে হয় যে পোষা প্রাণী আমাদের ফ্যামিলি মেম্বার। তো আপনার ফ্যামিলি মেম্বারের কেউ অসুস্থ হয়ে গেলে অবশ্যই তাকে ট্রিটমেন্ট করানো, প্রপার চিকিৎসা সেবা প্রদান করা, এটা আপনার নৈতিক দায়িত্ব। আপনি যদি সেটা না করেন, শুধু পেট অ্যানিমেল রেখেছেন এবং রাখার পর এর থেকে শুধু রিক্রিয়েশন নিচ্ছেন, এর ভালোবাসাটা নিচ্ছেন, কিন্তু এর এর যে নরমাল এর অসুস্থতার সময় এর যে সেবা করা প্রয়োজন সেটা করতেছেন না, এটা ইথিক্যাল নয়। অবশ্যই আপনাদের উচিত হবে যে তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করা এবং ভেটেরিনারিয়ানদের সঙ্গে কনসালটেন্ট করে প্রপার ট্রিটমেন্ট দেওয়া। এই যে অনেক সময় বিভিন্ন কারণ দেখিয়ে রাস্তায় পশুদেরকে মেরে ফেলা হয়, মেরে ফেলা ছাড়া কি অন্য কোনো উপায় আছে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য? আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের দেশের যে রাস্তায় রাস্তায় কুকুর বিড়ালের পপুলেশনটা ইনক্রিজিং হচ্ছে অনেক পরিমাণে। এই কারণে ডগ বাইট কেসগুলো আমাদের সামনে অনেক আসে। প্রতিদিন হাজার রেবিস ভ্যাকসিন প্রোভাইড করা হয় গভর্নমেন্ট হসপিটালগুলোতে, সোয়ার্দি বলেন বা সংক্রমণ ব্যাধি হসপিটালে বলেন, এখানে প্রদান করা হয়। এই কারণে লোকজন বিরক্ত হয়ে কুকুরকে মারতেছে, কিন্তু এটা ইথিক্যাল না। আমরা তাদের বান্ধত্বকরণ বা খোঁজাকরণ করে এদের পপুলেশনটাকে নিয়ন্ত্রণ করতে পারি। ২ হচ্ছে আমরা ম্যাস রেবিস ভ্যাকসিনেশনের মাধ্যমে এই জিনিসটাকে প্রিভেন্ট করে এই জিনিসটাকে আমরা একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসতে পারি। এর জন্য আমাদের গভর্নমেন্টের প্রপার স্টেপ নেওয়া দরকার। আমি অবশ্যই ডিএলএস ডিপার্টমেন্ট অফ লাইভস্টকের কাছে অনুরোধ রাখবো যে এই জিনিসটাকে এখন ম্যাসিভ পরিমাণে ম্যাস রেবিস ভ্যাকসিনেশন এবং বান্ধত্বকরণ প্রোগ্রামটা চালু করা উচিত, যাতে এই যে রাস্তার কুকুর বিড়ালগুলোকে যাতে নির্বিচারে মারা না হয়। যদি পপুলেশন কন্ট্রোল থাকে তাহলে তারা প্রপার খাবারটা পাবে। রাস্তা থেকে যে খাবারগুলো পায় বা মানুষ দান করতেছে, এই খাবারের ডিস্ট্রিবিউশনের যে পরিমাণটা পাবে তারা বেশি পাবে এবং তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। আর আমরাও যারা সচেতন নাগরিক আছি তারা যদি এই প্রপার স্টেপগুলো নিয়ে থাকি, যদিও এখন আমাদের দেশে সচেতন নাগরিকরা স্ব-উদ্যোগেই রাস্তার কুকুর বিড়ালদের খোঁজাকরণ বা বান্ধত্বকরণ করাই নিয়ে আসতেছে বিভিন্ন হসপিটাল থেকে। তো এই জিনিসটা অবশ্যই প্রশংসনীয় যে যারা করতেছে, তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে তারা কষ্ট করে এই প্রাণীদের জন্য কষ্ট করতেছে। মানুষের বিপদে অনেকেই এগিয়ে আসে, কিন্তু রাস্তার কোনো প্রাণী অসুস্থ অবস্থায় পড়ে থাকলেও কেউ এগিয়ে আসে না।
এটার কি প্রতিকার আছে বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি রাস্তায় কুকুর বিড়াল বা হচ্ছে পোষা প্রাণী পড়ে থাকলে এগিয়ে আসে না, এটা সম্পূর্ণ সত্য না। কারণ আমাদের স্বশিক্ষিত যুব সমাজ অনেকেই আছে যারা হচ্ছে নিজ উদ্যোগেই অনেক কুকুর বিড়ালকে রেস্কিউ করতেছে এবং ভেটেরিনারিয়ানদের কাছে নিয়ে যাচ্ছে এবং ট্রিটমেন্ট করাচ্ছে। আমরা প্রতিদিন এরকম অনেক পেশেন্ট পাই যেগুলো রাস্তা থেকে তুলে নিয়ে আসে ট্রিটমেন্ট করানো হচ্ছে। কিন্তু এটা আরো বেশি হওয়া উচিত। এর জন্য প্রয়োজন হচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস, যেটা আমি আশা করব যে ডিএলএস, ডিপার্টমেন্ট অফ লাইভস্টক, এটা দ্রুত পদক্ষেপ নিবে। নিয়ে ঢাকা শহরের মধ্যে হলেও এই অ্যাম্বুলেন্স সার্ভিসটাকে জোরদার করলে এই জিনিসটা আরো বেশি বৃদ্ধি পাবে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে রিক্সা এবং অটোতে আছে কুকুর বিড়াল তুলতে চায় না, উবারে তুলতে চায় না। এই কারণে বেশি সমস্যাটা হয়ে থাকে। অনেকে ক্লিনিক বা হাসপাতাল থেকে দূরে থাকায় অথবা গ্রামে থাকায় পোষ্য প্রাণীকে ডাক্তারের কাছে নিতে পারে না, সেক্ষেত্রে আপনার উপদেশ কি হবে? সেক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে আপনারা টেলিকনসালটেন্সির মাধ্যমে সেবা নিতে পারেন। আপনি মোবাইল ফোনে কলের মাধ্যমে ভেটেরিনারিয়ানদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ২, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলিং এর মাধ্যমে আপনি টেলিমেডিসিন নিতে পারেন। কিন্তু টেলিমেডিসিন নেওয়ার ক্ষেত্রে আপনার পূর্ব শর্ত হচ্ছে তার ওজনটা জানতে হবে। কারণ ওজন অনুযায়ী আমরা ডোজ ক্যালকুলেশন করি। ২, তার টেম্পারেচারটা মাপতে হবে। এই মিনিমাম জিনিসগুলো আমাদের যে ওনাররা আছে তাদের শিখতে হবে এবং ইনজেকশন পুশিং এবং ওষুধ খাওয়ানোর যে জিনিসটা, এটা তাদের শেখা দরকার। যখন তারা ডাক্তারের কাছে আসবে বা করবে, তখন তাদের এই জিনিসগুলো দেখায় নিতে হবে যে কিভাবে আমার পোষা বিড়ালকে বা কুকুরকে আমি ইনজেকশন দিব বা কিভাবে ওষুধটা খাওয়াবো। এই টেকনিকগুলো শেখা তাদের উচিত আমি মনে করি। গ্রীষ্মের এই গরমে পোষা বিড়াল কুকুরদের সাধারণত কি ধরনের সমস্যা দেখা দেয়? এই সময়ে সবচাইতে বেশি সমস্যা দেখা দেয় হিট স্ট্রোক। ২ হচ্ছে স্কিন র্যাশেস দেখা যায়, টিক ফ্লি দেখা দেয়। এই ধরনের সমস্যাগুলোই মেইনলি এই সময় বেশি দেখা যায়। সামনে বেশ কিছু হিট ওয়েভ রয়েছে, এর থেকে প্রাণীদেরকে বাঁচানোর জন্য আমরা কি বিশেষ ধরনের যত্ন নিতে পারি? আচ্ছা, যেহেতু হিট ওয়েভ রয়েছে এবং বিড়াল নিজেদের বিড়াল জেনারেলি ২৮ থেকে ৩৫ ডিগ্রি আ সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত হচ্ছে কোপ আপ করতে পারে। এরপর যে টেম্পারেচারটা যদি হয় সেটা বিড়ালের জন্য কষ্টকর হয়ে যায়। এই সময়ের জন্য আমাদের বিড়ালকে যথাসম্ভব ঠান্ডা জায়গায় রাখতে হবে, শেডি প্লেসে রাখতে হবে। ম্যাসিভ খেলাধুলা বা এক্সারসাইজ করতে দেওয়া যাবে না। ২ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করে রাখতে হবে তাদের জন্য। পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা রাখতে হবে এবং রুমের যে জায়গাগুলোতে থাকে তারা, সেই জায়গাতে পানির পট দিয়ে রাখতে হবে এবং প্রয়োজনে ওই পটের মধ্যে আইস দিয়ে রাখতে হবে, যাতে তারা এই ঠান্ডা পানিটা খেয়ে খাইতে পারে। এবং দুপুরবেলা যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, দুপুরবেলা পানির সাথে ভিটামিন সি এবং স্যালাইন আমরা এড করতে পারি, যেটা ওকে স্ট্রেস ধরিয়ে রাখবে। এই জিনিসটা আমরা করতে পারি। তারপর হচ্ছে টাওয়েল আমরা ফ্রিজের মধ্যে রাখতে পারি। অতিরিক্ত গরম লাগলে এই টাওয়েলটা আমরা দিয়ে গায়ের মধ্যে দিলে স্ট্রেসটা কমে যাবে এবং বডিটা ঠান্ডা হবে। এবং ট্রিমিং করে রাখতে পারি। বেশি লোমশ হলে ট্রিমিং করে লোমগুলোকে ছোট রাখলে তারা আরাম বোধ করবে এবং রেগুলার গোসল করাতে হবে। গরমে বিড়ালকে কি খাবার দিতে হবে? যেহেতু গরম অনেক বেশি, সেহেতু হচ্ছে বডি টেম্পারেচার মেইনটেইন করার জন্য যে খাবারটা প্রয়োজন, সেই খাবারটার আমার প্রয়োজন পড়বে না। অর্থাৎ ১০ থেকে ১৫% কম খাবার আমার প্রয়োজন পড়বে। তো বিড়ালকে এই সময় আমাদের যতটুকু পারা যায় হোমমেড খাবার দিতে হবে। যেমন হচ্ছে বয়েলড চিকেন, বয়েলড ফিশ, এটা। আমরা পারতপক্ষে এই সময় ড্রাই ফ্রুটস যেগুলো আছে, ড্রাই ফ্রুটসটাকে এভয়েড করব এবং প্রচুর পরিমাণে পানি প্রদান করব। যদি আমার একটা বিড়াল আ ৮০ গ্রাম ৮০ গ্রাম বা ১০০ গ্রাম খাবার খায়, তাহলে তার ডাবল পরিমাণ যাতে পানি খায়, সেই জিনিসটা আমাকে ইনশিওর করতে হবে। কুকুর বিড়ালকে কি এই গরমে কৃমিনাশক খাওয়ানো যাবে? যেহেতু এই সময়টাতে গরম অনেক বেশি, সেহেতু আমরা পারতপক্ষে কৃমির ওষুধ না খাওয়ানোর দিকে না খাওয়ানোর কথা বলব যে এই সময় কৃমির ওষুধ খাওয়ানোর দরকার নেই। কিন্তু যখন অলরেডি ভমিট বা আ পায়খানার সঙ্গে কৃমি আসবে তখন আমাদের খাওয়াতে হবে। তাহলে আমরা কখন খাওয়াবো? এই যে দিনের যে সময়টাতে টেম্পারেচারটা কম, এই সময়টাতে আমাদের খাওয়াতে হবে, ডিওয়ার্মিং করাতে হবে।
এই সময়টাতে আমরা করাতে পারবো। তো হচ্ছে এটা হচ্ছে সকাল বা সন্ধ্যার পর এই জিনিসটা আমরা ডিওয়ার্মিং করাতে পারি, বা হচ্ছে অ্যানিমেলটাকে আমরা হাইড্রেট রেখে কুল টাইমে করাতে পারি। এত গরমে কুকুর বিড়ালকে ভ্যাকসিন কি দেয়া যাবে? ভ্যাকসিন দেয়া গেলে কি কি শর্ত মানতে হবে? আচ্ছা, এই গরমে কুকুর বিড়ালকে ভ্যাকসিন দেওয়া যাবে না, এটা একটা মিথ চালু আছে। অবশ্যই কুকুর বিড়ালকে ভ্যাকসিন দেওয়া যাবে, কিন্তু ভ্যাকসিন দেওয়ানোর জন্য আপনাকে কুকুর বিড়াল আসার সঙ্গে সঙ্গে ভ্যাকসিন দেওয়া যাবে না। কুকুর বিড়ালকে আসার সঙ্গে সঙ্গে তাকে আগে কুল ডাউন করতে হবে, তাকে শান্ত করতে হবে, তার বডি টেম্পারেচার নর্মালে আসবে। নর্মালে আসার পর আমরা তাকে ভ্যাকসিনেশন করাতে পারবো, আদারওয়াইজ ভ্যাকসিনেশন করানো যাবে না। কুকুর বিড়ালের হিট স্ট্রোক হলে আমরা কিভাবে বুঝবো? করণীয়গুলা কি হতে পারে? আচ্ছা, কুকুর বিড়ালের হিট স্ট্রোক হলে আপনি কিভাবে বুঝবেন? বিড়ালের ক্ষেত্রে হিট স্ট্রোক হলে বিড়াল প্রচুর পরিমাণে গা চাটবে, স্যালাইভেশন হবে, ঠিক আছে? স্যালাইভেশন হবে, পেন্টিং করবে এবং সেডি জায়গা খুঁজবে লুকানোর জন্য, যাতে তার বডি টেম্পারেচারটা কুল ডাউন করতে পারে। আবার হচ্ছে কুকুরের ক্ষেত্রে যেটা হয়, জিভ বার করে শ্বাস নিবে এবং শ্বাসকষ্ট হবে। কুকুর বিড়াল বোধ ক্ষেত্রেই হচ্ছে হিট স্ট্রোক হলে শ্বাসকষ্টটাও হতে পারে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে সাতকাহনের নতুন কোনো আলোচনায়। ধন্যবাদ। থ্যাংক ইউ।